প্রাচীনকালে কোনো এক সময় বনাঞ্চলে রাজত্ব করতেন একজন নিষাদ। তার নাম হিরণ্যধনু। তার পুত্র একলব্য একদিন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা শিখবার ইচ্ছায় গেলেন। দ্রোণাচার্য ছিলেন কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু। একলব্যরা নিচু জাতি, অন্য ছাত্ররা তার সঙ্গে মিশবে না, এসব ভেবে তিনি তাকে ধনুর্বেদে দীক্ষিত করতে চাইলেন না। তখন একলব্য বিষণ্ণ মনে গুরুদেবকে প্রণাম করে বনে ফিরে এলো। বনে একটি কুটির তৈরি করে তার মধ্যে গুরুদেব দ্রোণাচার্যের একটি মূর্তি প্রতিষ্ঠা করল। তাকে গুরু বানিয়ে সে নিজে নিজেই যোগ বলে অস্ত্র শিক্ষা করতে লাগলো। একদিন দ্রোণাচার্যের নির্দেশে কৌরব পাণ্ডবেরা রথে চড়ে রাজধানী থেকে মৃগয়া করতে বেরোলেন। একটি লোক তার কুকুর ও জাল নিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। তারা যখন শিকারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল, তখন কুকুরটি একটি হরিণকে ধাওয়া করতে করতে একলব্যের অস্ত্রচর্চার আশ্রমে ঢুকে পড়ল। কুকুরটি একলব্যের অনার্য চেহারা, পোশাক, জটা ইত্যাদি দেখে অপরিচিত লাগায় উচ্চস্বরে চিৎকার করতে লাগল। একলব্য তখন যে অস্ত্র শিক্ষাটি করছিল তা হলো কত দ্রুত তীর ছোঁড়া যায়। তার মনোযোগের বিঘ্ন ঘটায় তিনি খুব দ্রুত 7টি তীর কুকুরটির মুখে ছুঁড়লেন। কুকুরটি তাড়াতাড়ি পালিয়ে পাণ্ডবদের কাছে এলো। পাণ্ডবেরা কুকুরের মুখের তীরগুলো দেখে বিস্মিত হয়ে গেলেন। তারা বারবার এই তীর ছোঁড়ার কৌশল ও যে ছুঁড়েছে তার প্রশংসা করতে লাগলেন, এবং তারা নিজেরা যে এত দ্রুত শব্দভেদী বাণ ছোড়ার কৌশল এখনো জানেন না এটা ভেবে লজ্জিত হচ্ছিলেন। তারপর পাণ্ডবেরা সমস্ত বনে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে একজন বাধ্যকে দেখতে পেলেন যে অনবরত তীর ছুঁড়ে যাচ্ছে। তাকে দেখে পাণ্ডবেরা জিজ্ঞেস করলেন, তুমি কে? কার পুত্র? কোথায় থাকো? এখানেই বা কি করছো? একলব্য তার পরিচয় দিল যে তিনি নিষাদ রাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণের শিষ্য। এখানে এই আশ্রমে একা একা ধনুর্বিদ্যা অনুশীলন করছে। তারা রাজধানীতে ফিরে এই অদ্ভুত ঘটনা দ্রোণাচার্যকে বললেন। অর্জুন পৃথকভাবে দ্রোণাচার্যকে বললেন, আপনি আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করবেন বলেছিলেন, কিন্তু তা তো হয়নি। আপনারই এক শিষ্য আমার চেয়ে অনেক বড় ধনুর্ধরের প্রমাণ দিল। দ্রোণাচার্য অনেক চিন্তা করেও ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি ছাত্রদের সঙ্গে সেই নির্দিষ্ট স্থানে একদিন গিয়ে জটাধারী মলিন কলেবর নিষাদ রাজকুমার একলব্যকে নিরন্তর স্বর যোজনা করা অবস্থায় দেখতে পেলেন। সেই সময় দ্রোণ তার সামনে গেলেন। একলব্য তার গুরুদেবকে দেখে অভিভূত হয়ে গেল। সে গুরুদেবের পাদবন্দনা করে আসন দিয়ে যথাযথ অপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। দ্রোণাচার্য তাকে বললেন, তুমি যদি আমার শিষ্য হয়ে থাকো তবে এখনই আমাকে গুরু দক্ষিণা দাও। একলব্য এই কথা শুনে খুশি হয়ে বলল, গুরুদেবকে অদেয় আমার কিছুই নেই, এখন আপনি আজ্ঞা করুন আমি কি গুরু দক্ষিণা দিতে পারি। তখন দ্রোণ বললেন, হে বীর, যদি তুমি সম্মত হও তবে তুমি তোমার ডান হাতের অঙ্গুষ্ঠ বুড়ো আঙুল ছেদন করে আমাকে দাও। সত্যবাদী একলব্য এমন নিদারুণ বাক্য শুনে দুঃখিত হলেন না। হৃষ্ট মনে তিনি অসংকোচে গুরুদেবকে তার ডান হাতের বুড়ো আঙুল কেটে দক্ষিণা দিলেন। তারপর অন্য আঙুলের সাহায্যে যখন সে তীর ছুঁড়ল, তখন দেখা গেল এত দ্রুত আর সে তীর ছুঁড়তে পারছে না। স্বভাবতই অর্জুন খুশি হলেন এই কথা ভেবে যে তার চেয়ে বড় ধনুর্ধর আর কেউ থাকল না। দ্রোণাচার্যের অঙ্গীকার বাক্য এভাবে রক্ষা পেল। ভারতের নিজস্ব অধিবাসীদের অর্থাৎ অনার্যদের আর্যরা এভাবেই বুদ্ধিতে কৌশলে পরাজিত করত, শক্তিতে হারাতে পারত না। দেবতা ও রাক্ষস দৈত্যদের দ্বন্দ্ব এই কথাই প্রমাণ করে। গুরুদেব ব্যাদ বলে একলব্যকে কিছুই শিক্ষা দিলেন না, অথচ শিষ্যের কাছ থেকে গুরুদক্ষিণা নিলেন, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর এভাবেই তিনি কৌশলে রাজপুত্র অর্জুনকে অপ্রতিদ্বন্দ্বী হতে সাহায্য করলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন একলব্যের গুরুদক্ষিণা, কণ্ঠে মিনহাজুল। সত্যি কি অসাধারণ একলব্যের গুরুদক্ষিণা, তার গুরুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।